নমস্কার বন্ধুরা, আরএনএস বাংলা টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য বাংলা পেডাগোগি থেকে গুরুত্বপূর্ণ কমনযোগ্য 20টি এমসিকিউ। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগে আমি এই রকম বাংলা পেডাগোগি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে দিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, একটি শ্রেণীকক্ষ কতভাবে বৈচিত্র্যময় হতে পারে? এ, মিশ্র ভাষাভাষী ছেলে মেয়ে থাকতে পারে। বি, বিভিন্ন ধর্মের শিক্ষার্থী থাকতে পারে। সি, বিভিন্ন বুদ্ধাঙ্কের শিক্ষার্থী থাকতে পারে। ডি, ওপরের সবগুলো। কি বলেছে? বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ। বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ মানেই বিভিন্ন বৈচিত্র্য, বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে, বিভিন্ন জিনিসের সমন্বয়ে সেটা তৈরি হবে। তাহলে কি উত্তর হওয়া উচিত? হ্যাঁ, তোমরা বলো কি উত্তর হওয়া উচিত সঠিক? অবশ্যই সঠিক উত্তর হওয়া উচিত ডি, ওপরের সবগুলো। অর্থাৎ মিশ্র ভাষাভাষী ছেলে মেয়ে থাকতে পারে, বিভিন্ন ধর্মের শিক্ষার্থীও থাকতে পারে এবং বিভিন্ন বুদ্ধাঙ্কের শিক্ষার্থীও থাকতে পারে এই বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে। পরের প্রশ্ন, কোন শিক্ষার্থী প্রতিযোগিতার বদলে প্রতিযোগিতা লিখল, এটি কি ধরনের ভুল? দেখো, এখানে প্রথমে প্রতিযোগিতা বানানটা গয়ে রস্যি আছে, পরের প্রতিযোগিতা বানানটা গয়ে দীর্ঘী আছে। তাহলে এই যে আমরা বানান ভুল লিখছি, গয়ে রস্যির জায়গায় গয়ে দীর্ঘী লিখছি, এটা কি সংক্রান্ত ভুল? এ, শব্দ সংক্রান্ত ভুল। বি, উচ্চারণগত ভুল। সি, ব্যাকরণ সংক্রান্ত ভুল। না ডি, বাক্যগত ভুল। কি হওয়া উচিত সঠিক উত্তর? আমরা বানান ভুল লিখলে অবশ্যই সেটা ব্যাকরণ সংক্রান্ত ভুল। উত্তর হবে সি। পরের প্রশ্ন, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিচের কোন পদ্ধতিটি গ্রহণ করা উচিত? কোনটি উচিত? এ, সরব পাঠ। বি, নীরব পাঠ। সি, কবি পরিচিতি। ডি, কবিতা। সঠিক উত্তর হওয়া উচিত এখানে কিন্তু ডি, কবিতা। সঠিক উত্তর অবশ্যই এখানে ডি হবে, কবিতা। তাহলে আমরা এখানে সরব পাঠ এবং নীরব পাঠ কাকে বলে একটু জেনে নিই, এবং পাঠের কতগুলি পাঠের ভাগ আছে সেগুলি আমরা একটু দেখে নিই। পাঠকে আমি এখানে পড়ার প্রকারভেদ। টাইপ অফ রিডিং। এ, সরব পাঠ। সরব পাঠকে ইংরেজিতে বলা হয় লাউড রিডিং। বি, 2, নীরব পাঠ। নীরব পাঠকে বলা হয় সাইলেন্ট রিডিং। 3, নিবিড় পাঠ। নিবিড় পাঠকে বলা হয় ইন্টেন্সিভ রিডিং। 4, ব্যাপক পাঠ। ব্যাপক পাঠকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং। পড়ার প্রকারভেদ। তাহলে এই 4 রকমের আমরা পড়ার প্রকারভেদ পাই। এখানে আরো আমি দেখো তোমাদের জন্য এখানে দেখো দিয়েছি সরব পাঠের লাউড রিডিং এর সুবিধা। তুমি যে সরব পাঠ মানে জোরে জোরে পড়বে, তাহলে এটাতে তোমার কি সুবিধা হবে? দেখো এখানে কি সুবিধা হবে, এটি পড়ার সঠিক পদ্ধতিতে সাহায্য করে। আমি যে জোরে জোরে পড়বো, তখন আমি বুঝতে পারবো যে আমি ভুল পড়ছি না ঠিক পড়ছি। এটি পড়ার সঠিক পদ্ধতিতে সাহায্য করে। 2, এটি বক্তৃতা দক্ষতা বিকাশে সাহায্য করে। আমাকে কোনো জায়গায় কিছু বলতে হবে, আমি যদি মনে মনে পড়ি বা একদম আস্তে পড়ি, তাহলে কি আমি জোরে জোরে কোনো জায়গায় কিছু বক্তৃতা দিতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে এটা জোরে জোরে লাউড রিডিং কি করে, সরব পাঠ কি করে? আমাদের বক্তৃতা দক্ষতাকে বিকশিত করে। তারপর 3, এটি সঠিক উচ্চারণ, বিরতি ইত্যাদিতে সাহায্য করে এবং শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে। এই সরব পাঠ বা লাউড রিডিং শিক্ষার্থীদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে। এটি নতুনদের জন্য ভালো। সেরকম নীরব পাঠেরও কয়েকটা সুবিধা আছে। নীরব পাঠের কি কি সুবিধা আছে? এটি সময় ও শক্তি সংরক্ষণ করে। এই যে সরব পাঠের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে এবং আমাদের জোরে জোরে পড়তে হয় বলে আমাদের অনেকটা শক্তির অপচয় হয়, কিন্তু এই নীরব পাঠের ক্ষেত্রে এটি সময় এবং শক্তি সংরক্ষণ করে
এটি চিন্তা করতে, অনুভব করতে এবং কল্পনা করতে সাহায্য করে। আমরা জোরে জোরে পড়লে তো জোরে জোরে পড়ে যাই, কোনো কিছু ভাবি না, কোনো কিছু কল্পনা করি না, কিন্তু যখন আমরা আস্তে পড়ি তখন কিন্তু এই পড়ার মাঝে আমাদের একটা চিন্তা করা, অনুভব করা এবং কল্পনা শক্তি জন্মায়। এটি শব্দভাণ্ডার এবং শব্দভাণ্ডারের উপর দক্ষতা অর্জনে সাহায্য করে। তাহলে সরব পাঠ এবং নীরব পাঠের সুবিধা আর কত রকম পড়া আছে তোমরা সেটা জানলে। চলো এবার পরের প্রশ্ন। ভাষা শিক্ষার ক্লাসে শিশুদের মধ্যে যে প্রাথমিক দক্ষতাগুলির বিকাশ করতে হবে তা হলো এ শোনা, বি কথা বলা, সি শ্রবণ এবং কথা বলা, ডি লেখা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি শ্রবণ এবং কথা বলা। ভাষা শিক্ষার ক্লাসে শিশুদের মধ্যে প্রাথমিক দক্ষতাগুলি যে বিকাশ করতে হবে সেগুলি হলো শ্রবণ এবং কথা বলা। উত্তর সি। পরের প্রশ্ন। একটি শিক্ষার্থী বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কি ব্যবস্থা নেবেন? তোমার ক্লাসে একটা স্টুডেন্ট বারবার খারাপ রেজাল্ট করছে, তাহলে তুমি কি করবে? ওকে একটু ঠিক করার জন্য তুমি কি ব্যবস্থা নেবে? এ পিতামাতাকে ব্যাপারটা জানাবে, বি শিক্ষার্থীকে জানাবে, সি প্রধান শিক্ষককে জানাবে, নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবে। কি করবে এই চারটার মধ্যে? হ্যাঁ, অবশ্যই উত্তর হবে ডি। অবশ্যই উত্তর হবে কি বললাম? ডি। নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবে। যে ছাত্রটার মধ্যে কি, তোমার ওই স্টুডেন্টের কি অসুবিধা হচ্ছে, তার কি চাই, কি প্রয়োজন, সেগুলি তুমি জেনে তারপর সেই বুঝে তুমি কিন্তু তার ব্যবস্থা নেবে। পরের প্রশ্ন। প্রতিকারমূলক শিক্ষাদান অপরিহার্য কাদের জন্য? এ ভালো শিক্ষার্থীদের জন্য, বি ধীরগতি শিক্ষার্থীদের জন্য, সি যে কোনো শিক্ষার্থীদের জন্য, ডি প্রতিভাধর শিক্ষার্থীদের জন্য। উত্তর হবে ডি প্রতিভাধর শিক্ষার্থীদের জন্য। পরের প্রশ্ন। মূল্যায়ন একটি মূল্যায়নের একটি এ উদ্দেশ্য থাকবে, বি কোনো উদ্দেশ্য থাকবে না, সি উদ্দেশ্য থাকতেও পারে নাও পারে, ডি কেবল উদ্দেশ্য থাকবে আর কিছু থাকবে না। সঠিক উত্তর হবে এ উদ্দেশ্য থাকবেই। পরের প্রশ্ন। শিখন উপকরণ কি? এ পরীক্ষার জন্য ব্যবহৃত উপকরণ, বি শেখার সহজ এবং আকর্ষণীয় করার উপকরণ, শেখাকে সহজ ও আকর্ষণীয় করার উপকরণ, সি শুধুমাত্র বই, ডি শুধুমাত্র প্রযুক্তি। শিখন উপকরণ কি? বি শেখাকে সহজ ও আকর্ষণীয় করার উপকরণ। পরের প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? এর আগেও এই প্রশ্নটা হয়েছে, এটা রিপিট হয়ে গেছে, কিন্তু এর অপশনগুলো দেখো একটু আলাদা আছে। এ ছাত্রকে শাস্তি দেবেন, বি অভিভাবককে জানাবেন, সি কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন, ডি ক্লাসে পড়াবার সময় তাকে সতর্ক করে দেবেন। আগেরটাও এরকমই প্রশ্ন ছিল, কিন্তু ওর অপশনগুলো আলাদা ছিল, এখানে অপশনগুলো আলাদা আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন। পরের প্রশ্ন। প্রতিকারমূলক শিক্ষাদানের সাথে জড়িত এ শিক্ষাদান এবং পরীক্ষা, বি ক্রমাগত পরীক্ষা করা, সি শিক্ষাদান পরীক্ষা এবং পুনঃপরীক্ষা, ডি কঠিন বিষয় পড়ানো। সঠিক উত্তর হবে সি শিক্ষাদান পরীক্ষা এবং পুনঃশিক্ষা। পরের প্রশ্ন। ভাষা শিক্ষার সময় বৈচিত্র্যময় শ্রেণীতে শিক্ষক কি করবেন? যখন ভাষা শিক্ষা হবে তখন সেই বৈচিত্র্যময়, প্রথমেই পড়লাম বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ, সেই বৈচিত্র্যময় শ্রেণীতে শিক্ষক কি করবেন? এ এমনভাবে পড়াবেন
যাতে সব ধরনের শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পারে। বি, কোনো বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করবেন। সি, ভালো ছেলে মেয়েদের মেধা বুঝে পড়াবেন। ডি, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সুবিধা বুঝে পড়াবেন। সঠিক উত্তর হবে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে কি উত্তর হবে? এ, এমনভাবে পড়াবেন যাতে সব ধরনের শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পারে। পরের প্রশ্ন, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি হলো কি? চতুর্থ শ্রেণীর মানে একদম ছোট বাচ্চাদের বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি কি? এ, বানান মুখস্থ করানো। বি, শুদ্ধ বানান লিখতে শেখানো। সি, শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা। ডি, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যেস গড়ে তোলা। চতুর্থ শ্রেণীর একজন সব স্টুডেন্টদের তুমি বাংলা বানান শেখানোর ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করবে? সঠিক উত্তর হবে ডি, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যেস গড়ে তোলা। তাদের মধ্যে বাংলা ভাষাটা পড়ানোর অভ্যেস গঠন করবে এবং তাদেরকে সেই যেটা পড়ালে সেটা লিখতে দেবে। লেখার অভ্যেস, পড়া আর লেখার অভ্যেস তৈরি হলেই তারা বাংলা বানান ভালোভাবে শিখতে পারবে। পরের প্রশ্ন, শিক্ষার্থী পরবর্তী স্তরের জন্য যোগ্য কিনা তা বিচার যে মূল্যায়নের দ্বারা হয় তা হলো এ, অভ্যন্তরীণ মূল্যায়ন। বি, সামগ্রিক মূল্যায়ন। সি, বহি মূল্যায়ন। ডি, বার্ষিক মূল্যায়ন। সঠিক উত্তর হবে বি, সামগ্রিক মূল্যায়ন। পরের প্রশ্ন, নিচের কোনটি দৃশ্য উপকরণ নয়? এ, চার্ট। বি, মডেল। সি, রেডিও। ডি, ছবি। চার্ট তো আমরা দেখতে পাই, মডেলও আমরা দেখতে পাই, ছবিও আমরা দেখতে পাই। তাহলে রেডিও আমরা কিন্তু দেখতে পাই না, রেডিওর আওয়াজ আমরা কানে শুনি। তাহলে নিচের কোনটি দৃশ্য উপকরণ নয়? উত্তর হবে সি, রেডিও। পরের প্রশ্ন, শিক্ষণ উপকরণ ব্যবহারে কোন বিষয়টি বেশি জরুরি? এ, সহজলভ্যতা। বি, স্বল্প মূল্য। সি, শিক্ষার্থী তৈরি। ডি, বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এবং যথাযথভাবে প্রযুক্ত। সঠিক উত্তর হবে ডি, বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এবং যথাযথভাবে প্রযুক্ত। পরের প্রশ্ন, ভাষা কোর্সের শেষে প্রতিকারমূলক শিক্ষাদানের জন্য যে পরীক্ষাটি নেওয়া হয় তা হলো, ভাষা কোর্সের শেষে প্রতিকারমূলক শিক্ষাদানের জন্য যে পরীক্ষাটা নেওয়া হয় তাকে কি বলে? এ, ডায়াগনস্টিক পরীক্ষা। বি, প্লেসমেন্ট পরীক্ষা। সি, অর্জন পরীক্ষা। ডি, স্মৃতি পরীক্ষা। সঠিক উত্তর হবে এ, ডায়াগনস্টিক পরীক্ষা। পরের প্রশ্ন, আবৃত্তিতে কি ধরনের উপকরণ ব্যবহার করা সঙ্গত? আবৃত্তির সময় কি ধরনের উপকরণ ব্যবহার করা সঙ্গত? এ, চার্ট। বি, মডেল। সি, ব্ল্যাকবোর্ড। ডি, টেপ রেকর্ডার। সঠিক উত্তর হবে ডি, টেপ রেকর্ডার। পরের প্রশ্ন, ভাষার বোধশক্তি ও পারদর্শিতার মূল্যায়নের ফলে এ, শিক্ষার্থীর ভাষা দুর্বলতা জানা যায়। বি, শিক্ষার্থীর ভাষা দক্ষতা জানা যায়। সি, শিক্ষার্থীর ভাষা দক্ষতা ও দুর্বলতা দুই জানা যায়। ডি, দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। সঠিক উত্তর কি হবে? ভাষার বোধশক্তি এবং পারদর্শিতার মূল্যায়নের ফলে উত্তর হবে সি, শিক্ষার্থীদের ভাষা দক্ষতা ও দুর্বলতা দুই জানা যায়। পরের প্রশ্ন, বহুভাষিক সম্পদ ব্যবহারের উদ্দেশ্য কি? এ, ভাষা পরিবর্তন করা। বি, স্থানীয় ভাষার অন্তর্ভুক্তি ঘটানো। সি, শুধু ইংরেজি শেখানো। ডি, বিদেশি ভাষা শেখানো। বহুভাষিক সম্পদ ব্যবহারের উদ্দেশ্য হবে বি, স্থানীয় ভাষার অন্তর্ভুক্তি ঘটানো। আর আজকের একটি শেষ প্রশ্ন আছে। শেষ প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই
একটা সাবস্ক্রাইব, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। চলো তাহলে আজকে শেষ প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সবথেকে উপযোগী শিক্ষা উপকরণটি কি? চার্ট, বি টেপ রেকর্ডার, সি ব্রেইল পদ্ধতি ব্যবহার, ডি বেতার। যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা তো চার্ট দেখতে পাবে না, টেপ রেকর্ডারও তাদের পক্ষে অতটা সুবিধার হবে না এবং বেতার সেটা অতটা সুবিধার হবে না। তাহলে কি সবথেকে ওদের জন্য, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সবথেকে উপযোগী কি হবে? ব্রেইল নামক পদ্ধতি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।